আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তির দেশ হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রবেশ, নিঃসন্দেহে এটি একটা বিশাল মাইলফলক। আর এই বিশাল অর্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আজকের এই এক্সপ্লেনারে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে এত বড় একটা স্বপ্ন বাস্তবে রূপ নিল, আর এর পেছনের বিজ্ঞান থেকে শুরু করে অর্থনীতির হিসাব নিকাশ আসলে কিভাবে কাজ করছে। চলুন শুরু করা যাক। আলোচনার শুরুতে চলুন আজকের মূল এজেন্ডাগুলো এক নজরে দেখে নেই। আমরা আলোচনা করব ১. ৬৫ বছরের স্বপ্ন, ২. ইউরেনিয়ামের শক্তি, ৩. অবকাঠামো ও কঠোর নিরাপত্তা, ৪. পরিবেশ ও দীর্ঘায়ু, ৫. বিলম্ব এবং বিশাল অর্থনৈতিক ব্যয়, এবং সবশেষে ৬. কবে এই বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে সেই সম্পর্কে। তো শুরু করছি আমাদের প্রথম পর্ব দিয়ে। পর্ব ১, ৬৫ বছরের স্বপ্ন, রূপপুরের ঐতিহাসিক যাত্রা। এই টাইমলাইনটার দিকে তাকালেই বোঝা যায় এত বড় একটা জাতীয় লক্ষ্য অর্জনে আসলে কতটা সময় লাগে। একটু ভেবে দেখুন, এই যাত্রার শুরুটা হয়েছিল সেই ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তান সরকারের প্রাথমিক জমি অধিগ্রহণের মধ্য দিয়ে। এরপর লম্বা একটা বিরতি আর নানা চড়াই উতরায়। অবশেষে ১৯৯৫ সালে এটি জাতীয় জ্বালানি নীতিতে আসে। ২০১১ সালে রাশিয়ার সাথে প্রথম চুক্তি হয় এবং ২০১৫ সালে মূল নির্মাণ চুক্তি সই হয়। আর এতগুলো দশকের স্বপ্ন একেবারে দৃশ্যমান বাস্তবে রূপ নেয় ২০২৩ সালে, যখন রাশিয়া থেকে আকাশপথে প্রথম ইউরেনিয়াম এসে পৌঁছায়। এবার চলুন একেবারে অন্য একটা স্কেলে যাওয়া যাক। পর্ব ২, ইউরেনিয়ামের শক্তি, খনিজ থেকে বিশাল শক্তি। এই অংশটা সত্যিই রোমাঞ্চকর, কারণ এখানে আমরা চুল্লির ভেতরের একদম মাইক্রোস্কোপিক লেভেলের বিজ্ঞান নিয়ে কথা বলবো। এই অ্যাসেম্বলি প্রক্রিয়াটা অবিশ্বাস্য রকমের নিখুঁত। প্রথমে খনিজ ইউরেনিয়াম থেকে ছোট ছোট প্যালেট তৈরি করা হয়। এরকম ৩০০টিরও বেশি প্যালেট শক্তভাবে ঠাসা থাকে এক একটি রডে। আর ঠিক এমন ৩১২টি রডকে একসাথে বেঁধে তৈরি হয় একটি সম্পূর্ণ ফুয়েল অ্যাসেম্বলি। মজার ব্যাপার হলো, দেশে মোট ১৬৪ অ্যাসেম্বলি এলেও প্রথম ইউনিটের চুল্লি পাত্রে লোড করার জন্য সেখান থেকে অত্যন্ত সতর্কতার সাথে বেছে নেওয়া হয়েছে ঠিক ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি। তো আয়োজনের মূল কারণটা কি? কারণটা হলো এর অভাবনীয় কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। সরাসরি এই তুলনাটা দেখলেই বোঝা যায় কেন পারমাণবিক শক্তি এতটা মূল্যবান। মাত্র ১ কিলোগ্রাম ইউরেনিয়াম ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারে যার জন্য আমাদের প্রয়োজন হতো আস্ত এক পাহাড় সমান, অর্থাৎ ১০০ টন কয়লা অথবা ৭ টন তেল। জাস্ট অবিশ্বাস্য, তাই না? মাইক্রোস্কোপিক প্যালেট থেকে এবার একটু বাইরে আসা যাক। পর্ব ৩, অবকাঠামো ও কঠোর নিরাপত্তা। ১২০০ মেগাওয়াটের বিশাল ইউনিট নির্মাণ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রাশিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি অ্যাটমোস্ট্রয় এক্সপোর্ট এই বিশাল অবকাঠামোর কাজ প্রায় শেষ করে এনেছে। আমরা এখানে ১২০০ মেগাওয়াটের ২টি ইউনিটের কথা বলছি, আর পুরো প্রজেক্টে রিয়্যাক্টর ভবন, টারবাইন ভবন, আধুনিক কুলিং সিস্টেম আর সাবস্টেশন মিলিয়ে মোট ৩৮৯টি আলাদা স্থাপনা তৈরি করা হয়েছে। এক কথায় দেশের সবচেয়ে বড় একক মেগা প্রজেক্ট। আর নিরাপত্তার ক্ষেত্রে এখানে আসলে আপোস করার কোনো সুযোগই নেই। তেজস্ক্রিয় বর্জ্য দেশের পরিবেশে যেন কোনোভাবেই ছড়াতে না পারে, সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সব বর্জ্য নিরাপদে রাশিয়ার ফেরত পাঠানো হবে এবং সেখানে মাটির ৪০০ মিটার গভীরে পুঁতে রাখা হবে। শুধু তাই নয়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর অত্যন্ত কঠোর নির্দেশনায় এই পুরো প্রজেক্ট পরিচালিত হচ্ছে। ওদের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি সিঙ্গেল ফিউয়েল রড সার্বক্ষণিকভাবে ডিজিটাল নজরদারিতে থাকে। মানে বৈশ্বিক নিরাপত্তার একদম সর্বোচ্চ মানদণ্ড এখানে নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তার পর যে বিষয়টা সবচেয়ে জরুরি তা হল পরিবেশ এবং ভবিষ্যৎ। পর্ব ৪, পরিবেশ ও দীর্ঘায়ু। পারমাণবিক শক্তির পরিবেশ বান্ধব প্রভাব। এই ডেটা টেবিলটা আমাদের খুব চমৎকার একটা তুলনামূলক চিত্র দিচ্ছে। সাধারণ গ্যাস বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের আয়ু যেখানে ২৫ থেকে ৩০ বছর, সেখানে রূপপুর কেন্দ্রটি আমাদের সেবা দেবে একটানা ৬০ থেকে ৯০ বছর। আর পরিবেশের কথা যদি বলি, এটি বছরে প্রায় ২ কোটি টন কার্বন নিঃসরণ বাঁচাবে। দীর্ঘমেয়াদে পরিবেশ রক্ষার ক্ষেত্রে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। চুল্লিতে একবার জ্বালানি লোড করার পর একটানা ১৮ মাস কোনো বিরতি ছাড়াই বিদ্যুৎ পাওয়া যাবে। আর যখন এটি পুরোপুরি চালু হবে, এই একটিমাত্র কেন্দ্র থেকেই আমাদের দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ থেকে ১২% নির্ভরযোগ্যভাবে পূরণ করা সম্ভব হবে। তবে দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো নির্মাণের পথটা কিন্তু একদমই মসৃণ ছিল না। পর্ব ৫, বিলম্ব এবং বিশাল অর্থনৈতিক ব্যয়, বৈশ্বিক সংকট মোকাবেলা। মূল তথ্যসূত্রগুলো বিশ্লেষণ করলে আমরা দেখি
বৈশ্বিক মহামারী কোভিড-19, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চরম ডলার সংকট, পরপর এই বৈশ্বিক ধাক্কাগুলো প্রজেক্টের সময়সীমা আর বাজেটের উপর বেশ বড়সড় প্রভাব ফেলেছে। এই অনিবার্য সংকটগুলোর কারণে যেটা হলো, বিশাল এই প্রকল্পের কাজ তার মূল সময়সূচি থেকে 3.5 বছর পিছিয়ে গেল। এত বড় একটা প্রজেক্টের জন্য এটা নিঃসন্দেহে বেশ বড় একটা ধাক্কা। আর এই দীর্ঘ বিলম্বে বিশ্ববাজারে ডলারের দামও লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ফলস্বরূপ প্রকল্পের খরচ বেড়ে গেছে আরও প্রায় 26,000 কোটি টাকা। সব মিলিয়ে সামষ্টিক অর্থনীতির বিশাল ক্যানভাসে এই মেগা প্রজেক্টের চূড়ান্ত খরচ গিয়ে দাঁড়িয়েছে 1,38,686 কোটি টাকায়। একেবারে আক্ষরিক অর্থেই একটা বিশাল অঙ্কের বিনিয়োগ। ইতিহাস, বিজ্ঞান আর অর্থনীতির এই হিসাব নিকাশের পর এবার চলুন দেখি সামনের দিনগুলো কেমন হবে। পর্ব 6, গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পথ। কবে আসবে বিদ্যুৎ? আসল বিদ্যুতের এই টাইমলাইনটা শুরু হচ্ছে অত্যন্ত সতর্কতার সাথে 30 দিনব্যাপী জ্বালানি লোডিং প্রক্রিয়ার মধ্য দিয়ে। এরপর আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হবে, আর এর প্রায় 10 মাস পর গিয়ে আমরা এর পূর্ণ 1200 মেগাওয়াট সক্ষমতা দেখতে পাব। পারমাণবিক শক্তির এই নতুন যুগে আমরা যখন আনুষ্ঠানিকভাবে পা রাখছি, তখন একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই জাগে। আগামী 10 মাসের মধ্যে পূর্ণ 1200 মেগাওয়াট সক্ষমতায় পৌঁছানোর পর একটানা 60 থেকে 90 বছর পর্যন্ত চলা এই নিরবিচ্ছিন্ন পরিবেশবান্ধব শক্তি আমাদের দেশের অর্থনীতি আর পরিবেশের ভবিষ্যৎকে ঠিক কতটা বদলে দেবে? এই দারুণ প্রশ্নটার উত্তর হয়তো সময়ই আমাদের বলে দেবে।